আপনি একদিন ড্রিল করে দেখবেন যে শূন্য। এই যে কারণে আমাদের কয়লা মাটির নিচে রয়ে গেল। এখন আমরা আপনার পায়রা বলেন, আপনার মাতারবাড়ি বলেন, সব জায়গা উচ্চ মূল্যে আমদানি করা কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করছি। আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে জ্বালানি সরবরাহের চেষ্টা করছে সরকার, কিন্তু সেই ক্ষেত্রে কতটা সফল হবে বলে মনে হয়? যদিও শহীদুজ্জামান শরীফ ভাই বলছিলেন যে আসলে গ্যাসের মজুদ, যে কথা আপনি একবার বলবার চেষ্টা করেছেন, আমার কাছেও একটা তথ্য আছে যে বিশেষজ্ঞদের মতে 40 থেকে 50 ট্রিলিয়ন ঘনফুটের উপর ভাসছে বাংলাদেশ, এরকম একটা তথ্য আমরা পাচ্ছি, যেখান থেকে 40 থেকে 50 বছর চলতে পারবে সেই গ্যাস দিয়ে। এরকম তথ্য থাকার পর এখন এই সিদ্ধান্ত, নিজস্ব উৎস থেকে আমদানি জ্বালানি সরবরাহের চেষ্টা, এটা কতটুকু সফল হবে বলে মনে হয়? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। পয়েন্ট আউট করতে চাই, প্রথম যেটা ওই বিএনপি আমলে যেটা গ্যাস রপ্তানির যে আলোচনাটা হয়েছিল, সেটার মূল কারণটা ছিল কি, তখন আমাদের যে গ্যাসের যে গ্রোথ ছিল, মানে ডিমান্ডেড সেটা ভুল অ্যাসেসমেন্ট করা হয়েছিল। ভুল অ্যাসেসমেন্টের কারণে যখন আপনি শেভরন ওখানে বড় আকারে একটা গ্যাস পেল সিলেটে, শেভরনের ওই গ্যাসটা ইউজ করার মতো আমাদের এখানে ছিল না, কাস্টমার ছিল না, তখনই কিন্তু এই রং আইডিয়ার ভিত্তিতে তখন এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। যদিও সেটা আন্দোলনের মুখে ব্যর্থ হয়ে গেছে এবং এটা সঠিক ছিল, এটা রপ্তানি না করার ডিসিশনটা সঠিক ছিল। কিন্তু ওই সময়ে বিএনপি সরকার আরেকটা ভুল ডিসিশন ছিল, সেটা আজকে অনেকেই ভুলে গেছে। এই সেক্টরের লোক যারা, তারা জানে, আমি জানি। যেমন ধরেন, ভারত যখন আমাদের এখান থেকে গ্যাস পাবে না, রপ্তানি করা হবে না ডিসিশন হলো, তখন মায়ানমার থেকে তারা গ্যাস নিতে চাইছিল। ট্রাইনেশন গ্যাস পাইপলাইন একটা হওয়ার কথা ছিল, আপনার মনে আছে কিনা জানি না। এবং সেটা নিয়ে আমাদের বাংলাদেশের যে এনার্জি মিনিস্টার ছিল একে মোশাররফ হোসেন, ভারতের মণিশঙ্কর আয়ার এবং মায়ানমারের এনার্জি মিনিস্টারের সাথে 2-3 দফা দিল্লি, ঢাকা এবং ইয়াঙ্গনে বৈঠকও হয়েছিল। ওই ট্রাইনেশন গ্যাস পাইপলাইনের যে বিষয়টা ছিল, যে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে এটা পাইপলাইন নিয়ে যাবে কলকাতা পর্যন্ত, এবং সেটা কিন্তু যাবে আমাদের হাইওয়ের পাশ দিয়ে, অর্থাৎ এটার কারণে কিন্তু আমাদের আবাদি জমিরও কোনো ক্ষতি হবে না। অথচ ওইটা অনেক আলোচনায় এগোনোর পরে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। বাংলাদেশ একটা শর্ত দিয়েছিল এখানে, যে বাংলাদেশ নেপাল থেকে হাইড্রো ইলেকট্রিসিটি আমদানি করবে, সেক্ষেত্রে ভারতের করিডোর বাংলাদেশকে ব্যবহার করতে দিতে হবে। এই শর্তের কারণে কিন্তু ওইটা এগোয় নেই। কিন্তু ওই শর্ত যদি না দিত, আজকে কিন্তু আমাদের গ্যাস ক্রাইসিস হতো না। কারণ ওই ইন্ডিয়ান যে প্রস্তাবটা ছিল, প্রস্তাবের মধ্যে ছিল যে ভবিষ্যতে যখন বাংলাদেশে গ্যাস সংকট হবে, তখন এই পাইপলাইন ব্যবহার করে বাংলাদেশ মায়ানমার থেকে গ্যাস আমদানি করতে পারবে, সেজন্য বাংলাদেশকে কোনো হুইলিং চার্জ দিতে হবে না। আজকে কিন্তু এলএনজিতে আমাদের যেতেই হতো না যদি ওই ডিসিশনটা ওই সময় সরকার নিত। এবং এটা নিয়ে কিন্তু কোনো আন্দোলনও ছিল না বাংলাদেশে, এমনকি আমাদের এই তেল গ্যাস জ্বালানি বিদ্যুৎ বন্দর কমিটিরও কোনো আন্দোলন ছিল না। কিন্তু তখন এটা হলো না, এটা ছিল রং ডিসিশন। না হওয়ার কারণ ওই যে বাংলাদেশে একটা শর্ত দিয়ে দিল, ইন্ডিয়া তখন বললো যে নো, আমরা এখানে করিডোর দেবো না। নেপাল থেকে হাইড্রো ইলেকট্রিসিটি আমদানির জন্যে আমাদের যে ভারতের যে 27 কিলোমিটারের মতো রাস্তা, সেখানে আমরা একটা করিডোর চেয়েছিলাম যে আমাদের ওখান থেকে একটা গ্রিড লাইন হবে বিদ্যুতের। সেটা ইন্ডিয়া রাজি না হওয়ার কারণে সেটা হলো না। কিন্তু এই দাবিটা বাংলাদেশ ওখানে দেওয়াই উচিত হয় নাই, কারণ এই পাইপলাইনের জন্য কিন্তু ভারত আমাদেরকে হুইলিং চার্জও দিত, সবই দিত, এবং এই পাইপলাইনটা থাকতো আমাদের অ্যাসেট। আজকে কিন্তু এলএনজিতে যেতেই হতো না। মায়ানমারে শুধুমাত্র আকিয়াবে একটা গ্যাস ক্ষেত্রে 14টি সেফ গ্যাস আসছে, যেটা এখন কিন্তু কুনমিং যাচ্ছে পাইপলাইন করে। এটা কত সালের কথা বলছেন? এটা এই 2003-4 সালের দিকে কথা, তখন বিএনপি পাওয়ারে। এটা একটা ছিল রং ডিসিশন। এখন হচ্ছে কয়লার যে বিষয়টা যেটা বললো, কয়লা সব একটা ভুল তথ্য দিয়েছেন যে এশিয়া এনার্জির সঙ্গে 6% না, ওটা 17 থেকে 18% ছিল বাংলাদেশে। ওটার মূল কারণটা কি, এত পার্সেন্টেজ কম কেন, সেটারও কিন্তু ব্যাখ্যা আছে। ওখানেও কিন্তু সরকারের ব্যর্থতা আছে। কি ব্যর্থতা আছে? আগে এই ধরনের কয়লা উত্তোলনের ক্ষেত্রে আগে জনমত তৈরি করতে হয়। আপনাকে রিসেটেলমেন্ট ইস্যুটা আগে বুঝাইতে হয় যে তোমার এখানে জায়গা আছে, জমি আছে, এই জমিতেই তোমাকে দেব, এই বাড়িতেই তোমাকে করে দেব, এবং তোমার কোনো ক্ষতি হবে না। এই ইস্যু কিছুই করা হয়নি। আমি সারা পৃথিবীতে গ্যাস ক্ষেত্র দেখেছি, জার্মানিতে 22% বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস দিয়ে, এবং সব ওপেন পিট মাইনিং করা হয়েছে। কিন্তু তারা একটা শহরকে সরিয়ে নিয়ে গেছে, আমরা কোলনে দেখে এসেছি।
কিভাবে নিয়ে গেছে? তারা আগে জনমত তৈরি করছে, কিন্তু এখানে কোনো জনমত তৈরি করা হয়নি। তখন আন্দোলনকারীরা বোঝাতে সক্ষম হয়েছে, ভাই আপনি ভিটে বাড়ি পৈতৃক ভিটে বাড়ি সব হারাবেন, অতএব লাঠি ছুটা নিয়ে নামবি। এটা আমি হলে নামতাম। আমাকে তো আগে বোঝাতে হবে এখানে আমি কি পাবো। আমি যদি সমপরিমাণ জমি পাই, আমি যদি আমার বাড়িটা তৈরি করে দেয়, তাহলে আমি এটা করব। এবং ওটা কিন্তু পর্যায়ক্রমে ওটা আবার ভরাট করা হবে এবং আবার চাষাবাদ হবে। এখন শৈব আরেকটা জিনিস বলছে, আমাদের কিন্তু এটা শুধু ফুলবাড়ি না, আমাদের 7টা কয়লা ক্ষেত্রে 50 TCF গ্যাসের সমপরিমাণ কয়লা মজুদ আছে এবং সেটা মাটির নিচে রয়ে গেল। এবং ফুলবাড়ির যে বিষয়টা, যেটা টেকনিক্যাল প্রবলেম, ফুলবাড়ি হলো মাত্র 300 মিটার নিচে থেকেই কয়লার মজুদ, এবং এটা আন্ডারগ্রাউন্ড মাইনিং করা সম্ভব না। মিনিমাম 500 থেকে 600 মিটার নিচে যদি আপনি কয়লার মজুদ না থাকে, সেটা আন্ডারগ্রাউন্ড মাইনিং করা যায় না, এটা ওপেন পিট মাইনিং করতে হয়, কারণ তাহলে ভূমিধস হবে, মানে সাগর হয়ে যাবে। এমনিতেই আমাদের কিন্তু বড় পুকুরেও কয়েকটা ভূমিধস হয়েছে, এখন ওটা কিন্তু আন্ডারগ্রাউন্ড মাইনিং ছিল, এবং বড় পুকুরে কিন্তু কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে ওই এর কারণে। কারণ 500 মিটারের নিচে যদি আপনি কয়লা থাকে, তবেই আপনি আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে পারবেন, না হলে পারবেন না। এটা যে কারণে ফুলবাড়ি যদি আপনি কখনো ডেভেলপ করেন, আপনাকে ওপেন পিট মাইনিং করতে হবে, ওখানে আন্ডারগ্রাউন্ড করতে পারবেন না, তাহলে ওখানে ভূমিধস হবে এবং সমস্ত লোক ওখানে ডুবে মারা যাবে, উপরে যারা বসবাস করবে। আর আরেকটা সমস্যা হলো, আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে সর্বোচ্চ কোল রিকভারি হয় 18% হাইস্ট, আর ওপেন পিট মাইনিংয়ে রিকভারি হয় 90%-এর উপরে। অর্থাৎ আবার কস্ট কিন্তু বেশি, আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে নিচে করতে হয়, ওটার জন্য কস্ট অনেক বেশি। তো সেই কারণেই ওটা করলে তখন সরকারের যে ভুলটা ছিল, ওটা জনমত তৈরি করে পর্যায়ক্রমে করা উচিত ছিল, তাহলে জনগণ হতে হতো, এবং আন্দোলনকারীদের সঙ্গেও সরকারের তখন বসা উচিত ছিল। এগুলো কিছুই করে নাই, কিন্তু এটার কারণে কিন্তু আসলে ওই টোটাল প্রজেক্টটা আমাদের পরিস্থিতি মোকাবেলার জন্য কি করা উচিত এখন সামনের পরিস্থিতি, যেটা আপনি যে বলেন যে আমাদের যেটা করা, সেটা হলো, আমি তো আগেই বলেছি যে আপনাকে স্থলভাগেও আমাদের চালাতে হবে এবং আমাকে অফশোরে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। কারণ হলো কি, আপনি যদি বড় রিজার্ভ আপনি বলেন, যেটা আপনি এখানে উল্লেখ করেছেন, সেটা 50 না হয়, যদি 30 হয় বা 20 হয়, এই বড় রিজার্ভ কিন্তু আমাদের অফশোরে। আপনি জানেন যে মায়ানমার অফশোরে গ্যাস তুলছে, ভারত সুন্দরবনের উপকূল থেকে তুলছে, এবং গ্যাসের আরও একটা সমস্যা কি জানেন, গ্যাসের লেয়ার শত শত কিলোমিটার বিস্তৃত থাকে। মায়ানমার যে আপনার গ্যাস তুলে নিচ্ছে না, আপনি জানেন না, আমি জানি না, কারণ একই লেয়ার যদি হয়, ও যে লেয়ারে আছে, মাটির যে স্তরে ওর গ্যাসটা আছে, সেই একই স্তরে যদি আমার থাকে, ও যখন উঠে শেষ হয়ে যাবে, আমার এখান থেকে চলে যাবে, আপনি জানবেনও না। আপনি একদিন ড্রিল করে দেখবেন যে শূন্য। এই যে কারণে আমাদের কয়লা মাটির নিচে রয়ে গেল। এখন আমরা আপনার পায়রা বলেন, আপনার মাতারবাড়ি বলেন, সব জায়গা উচ্চ মূল্যে আমদানি করা কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করছি। এখন আমি একটা আশার কথা বলি, সেটা হলো যে এটাও যদি মাথাভারী প্রজেক্ট, কিন্তু সেটা দিয়ে আমাদের কিছুটা সাশ্রয় হবে। যেটা ধরেন আপনি রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইটা এখনও পর্যন্ত সব কিছু যদি ঠিক থাকে, আগামী মার্চ-এপ্রিল নাগাদ ওটা আমাদের জাতীয় গ্রিডে প্রথম ফেজ, অর্থাৎ 1200 মেগাওয়াট যুক্ত হবে। আপনি যখন ওইখান থেকে 1200 মেগাওয়াট যুক্ত হবে, তখন কিন্তু আপনি গ্যাসের উপর চাপটা কম করবে। এখন যে 1200 মেগাওয়াট আপনি তৈরি করতে হচ্ছে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট দিয়ে, আপনি সেটা করে দিয়ে ওইটা আপনি সার উৎপাদন এবং বাসাবাড়ির চাহিদা মেটাতে পারবেন। এটা হলে আমার মনে হয় যে আগামী মার্চ বা এপ্রিল থেকে আমাদের কিছুটা এই গ্যাসের উপর প্রেশারটা কমবে এবং স্বস্তি পাওয়া যাবে। আর যে বিষয়টা আপনার ওই এলএনজি টার্মিনাল করতেই হবে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।